আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে ওই পুরনো স্টাইলে জামায়াতকে বিরোধিতা করে আর লাভ নাই। বরং তাকে ডেমোক্রেটিক একটা সমালোচনা জবাবদিহির আন্ডারে আনা উচিত। গণতন্ত্রের পথে হাঁটার জন্য ১২ই ফেব্রুয়ারি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং জনগণের প্রত্যক্ষ ভোট নিশ্চিত করার জন্য। আমি দেখলাম যে জামায়াতের আমির সাহেব তিনি একটা জেনজিদের একটা প্রোগ্রামে গেছেন। তো ওয়েস্টার্ন লুকের একটা মেয়ে তাকে প্রশ্ন করেছেন যে, "আপনারা কি মোরাল পুলিশিং করবেন? আপনারা কি মেয়েদেরকে বিশেষ কোনো ধরনের পোশাক চাপিয়ে দিতে চাইবেন?" তখন কিন্তু তাকে বলতে হয়েছে যে, "না, এগুলো তো আমরা করব না। আমরা সব মানুষের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই।" সরকারকে একেবারে খুবই ধৈর্য ধরেই যতটুকু আছে তাদের সাথে আলোচনা করে এই জায়গা থেকে নিবৃত করা দরকার এবং তার যে রিকমেন্ডেশন বা যদি কিছু করার থাকে সেটা করা দরকার। কিন্তু এখন সাধারণভাবে নির্বাচন ঘোষিত হয়ে যাওয়ার পরে কিন্তু কোনোটা আর করার কিছু নাই। কিন্তু এই সরকার তো অদ্ভুত সরকারও বটে, দেখবেন অনেক কিছু করতেছে। স্বাগত জানাচ্ছি বলো না বলো অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির বর্তমান সদস্য রহিন হোসেন প্রিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তুষার সরোয়ার। তুষার, আপনাকে স্বাগত। সামনে নির্বাচন, প্রিন্স ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এর মধ্যে আমাদের এখানে নির্বাচনে একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে একটা জোট হয়েছে, আরেকটি জোট বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী সমমনা দল, এবং সর্বশেষ সেই জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি। এরপরে আপনাদের একটা জোট আছে, আবার অনেকে ইন্ডিভিজুয়াল করছে, কেউ স্বতন্ত্র করছে। আলোচনার মধ্যে যেটা, যেহেতু এবার আওয়ামী লীগ নাই, শুধু রয়েছে জাতীয় পার্টি, সেখানে জাতীয় পার্টিও একটা আলোচনায় ইতিমধ্যে তারা নির্বাচন করার সুযোগ পাচ্ছে, যদি একটা কনফিউশন ছিল যে তার পারবে কি পারবে না। শেষ মুহূর্তে আমরা দেখলাম জামাত ইসলামী, যে ইসলামী সমমনা দলগুলো জোট এবং এনসিপি সহ, সেইখানে আলটিমেটলি ইসলামী আন্দোলন সেখান থেকে নাই, তারা এককভাবে করছে। তো এটা কি আপনার কাছে কি মনে হলো যে এইটা কি আরেকটা নতুন কিছু মোড় নিল আমাদের নির্বাচনে, নাকি না এটা আসলে অতীতের মতো একটা ধারাবাহিকতা মাত্র? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। দেখেন, মানে আমাদের এইবারের নির্বাচনে মানুষের প্রত্যাশার তো ভিন্ন রকমের ছিল, আছে, যাই বলি না কেন। এই কারণে হয়তো নির্বাচনের আলোচনাটাও ভিন্নভাবে আসছে বা আপনিও প্রশ্নটা তুললেন। আমি এটাকে যদি খুব বেশি পেছনে না যাই, তবে একটা বিষয় ছিল খেয়াল রাখতে হবে, যে আমরা তো ভোটাধিকার বঞ্চিত ছিলাম। নির্বাচন ব্যবস্থাটাই একেবারেই শেষ হয়ে গেছিল, মানে ম্যানুপুলেটেড নির্বাচনী ফল, নির্বাচন বললেই ভুল হবে, নির্বাচনী ফল। তা ঠিক সেই রকম একটা জায়গা থেকে যখন নির্বাচনটা এবার হতে যাচ্ছে, তা মানুষের কিন্তু প্রথম প্রত্যাশা হচ্ছে যে আমি আগের বারের মতো কোনোটার ছায়া থাকবে নাকি ঠিক মতো ভোটটা দিতে পারবো। এই আলোচনাটাই কিন্তু প্রধান হয়ে আসছে। কিন্তু এটাই উচিত যে নির্বাচন যখন আমরা যাব, বা এখন তো নির্বাচনের মধ্যেই আছি, যে কোন দল, তাদের বক্তব্যটা কি, ইস্তেহার কি, বা জোট থাকলে কেন তারা জোটে গেল, ইস্তেহার কি, সেইটা মানুষের সামনে আসবে, মানুষ সেটা বুঝে শুনে ভোটটা দেবে। এই তো দুইটা বিষয় থাকে। তো এখন আমার বিবেচনায় এই দুইটাই এখনো পর্যন্ত, মানে প্রথমটা এখনো সংশয় অতিক্রম করতে পারেনি নানা কারণে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংশয়ে থাকা উচিত না। 12 তারিখে ভোটের দ্বিতীয় আলোচনাটাই জরুরিভাবে যাওয়া দরকার, মানে কার বক্তব্য কী এবং কিভাবে যাবে। যদিও এখনও ইস্তেহারটা সামনে সব আসে নাই, হয়তো বা সেই জন্য আলোচনাটা করা যাচ্ছে না, বা আপনারাও এখনও শুরু করতে পারছেন না। কিন্তু যে প্রশ্নটা আপনি তুললেন, সেইটাকে যদি আমি দেখি সাধারণ চোখে, তাহলে অতীতের ধারাবাহিকতায় খুব একটা পাল্টেছে বলে আমার কাছে মনে হয় না। কেন, আপনি যথার্থই বলেছেন। বিএনপি বেশ আগে থেকেই অনেক দিন ধরে নিজের দল বা তাদের জোটগতভাবে নির্বাচনে অংশ নিত। তো এইবার প্রধানত বিএনপি নিচ্ছে জোটগতভাবে না, মানে ডিক্লেয়ার জোটগতভাবে না হলেও এর আগে তাদের যে সমমনা ছিল, যারা তাদের সাথে যুগপৎ ঐক্যবদ্ধ হয়ে করেছে, তাদের অনেক অংশকে নিয়েই তারা রাজনীতি করছে। বরঞ্চ একটা উপসর্গ এবার দেখা গেল যে আগে হয়তো ওই জোটে থাকলে ওই মার্কা নিয়ে করতো, তো এইবার আর পিওর কারণে সেইটা পারা যাবে না, অনেকের দল বিলুপ্ত করে পর্যন্ত গেছে। তা সেইটা আমার কাছে মনে হয় না যে মানুষের কাছে খুব ভালো
কি বলে মানুষ ভালো চোখে দেখেছে, কারণ একটা দল তার তো নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব মার্কা আছে, তা সেইটা বাদ দিয়ে শুধুমাত্র বিজয়ের জন্য যাবে এটা মানুষ খুব ভালোভাবে দেখে বলে মনে হয় না। তা যাই হোক, তারপরে তারও একটা নির্বাচনে তো বটেই, তারা তো আছেই, এবং ভোটের বিবেচনায় পুরোনো দিনের হিসাব করলে তো একটা বড় পজিশন আছে। আর যে বললেন যারা ধর্ম নিয়ে প্রধানত রাজনীতি করে, এই জায়গায় বেশ ইন্টারেস্টিং উত্থান পতনগুলো এইবার আমার বিবেচনায় দেখা গেল। তো একটা তার কারণ বেশি ব্যাখ্যার দরকার নেই, কারণ অনেকেই ধারণা ছিল যেহেতু নানা তরিকার বিষয় আছে একসাথে থাকতে পারবে না, শেষ বেলায় তো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বেরিয়ে গেল। কিন্তু মানুষের কাছে বরঞ্চ এটা দৃশ্যমান যতটুকু হলো যে তাদের মধ্যে আগে যে তরিকা বা নানা বিষয়ে যে ডিফারেন্স ছিল তার থেকে বোধহয় আসনটাই একটা বড় ব্যাপার এটা হলো। আর ইন্টারেস্টিংলি বলবো যে হয়তো এরকম সাধারণভাবে কেউ ভাবেইনি, আমি সাধারণ মানে ওই কথাটা বোধহয় একটু ভুলই বললাম, কেউ ভাবেনি বললে ভুল হবে, অনেকে ভাবতে পারে আমি সাধারণভাবে বলছি যে আমাদের গণ অভ্যুত্থানে যে ব্যাপক মানুষ অংশ নিয়েছে তার এক অংশের যারা ছাত্রদের মধ্যে তরুণদের মধ্যে নেতৃত্বে ছিল অনেকেই তারা মিলে যে দলটা করেছিল, অনেকের ধারণা ছিল যে তারা হয়তো বা একটা নিজস্ব পজিশনটা বজায় রেখে বা নিজেকেই মূল কেন্দ্রবিন্দু করে কোনো বলয় গড়ে তুলে হয়তো বা যাবে। তো সেইটাও সেই দিকে দেখা গেল তারা জামাত ইসলাম এবং এই জোটে, এবং বিশেষ করে একটা তো বড় বিষয় আছে জামাত ইসলামকে নিয়ে, এবং এটাই তো বাস্তবতা যে মুক্তিযুদ্ধকে নিয়ে তার বিরোধী অবস্থান, যেটা আমাদের এই তরুণ বন্ধুরাও পরিষ্কার করে তাদের বিরুদ্ধেও বলেছিল, তারা তো মুক্তিযুদ্ধের কথা বলে। এই জায়গাটা একটা ইন্টারেস্টিং ফিচার। এর বাইরেও মুক্তিযোদ্ধা হিসাবে অনেকে তারাও কিন্তু ওই জোটের সাথে গেছে, সেটা আপনি জানেন। সুতরাং সেইটা একটা আমি বলবো যে এটা ওলি আহমেদ ভাবনার, গেছেন, আমি বলছি অনেকের রঞ্জন গেছেন। ভাবনার বাইরে এই ঘটনাগুলো ঘটেছে। জাতীয় পার্টি এটা তো সংশয় ছিলই, আপনিও বলেছেন নির্বাচনে করতে পারবে কি পারবে না, শেষে করছে। কিন্তু আমার বিবেচনায় যে তারা হয়তো তাদের যে উত্তরবঙ্গ ওই অংশটায় হয়তো বা তাদের মূল থিত হওয়ার জায়গাটা করবে। এর বাইরে বিরাট অংশ তো স্বতন্ত্র অতীতে যেমন থাকে সেটা আছে। সুতরাং এই কথাগুলো বললাম যে অতীতেও কিন্তু এই ধরনের টানাপোড়েন ছিল, আর আমাদের এটাই ছিল, বামপন্থী নতুন এবং অন্য কিছু ছিল না। হ্যাঁ না, নতুন কিছু নাই। অনেক সময় হতো যে তাহলে স্বতন্ত্রদের মধ্য থেকে কোনোভাবেই নতুন বেরিয়ে আসার মতো হতে পারে, কিন্তু ওই রকম দৃশ্যমান না, দুই একটা আসনের বিষয় ছাড়া এইটা আসে নাই। তা সুতরাং এটা ঠিকই যে খুব একটা নতুন কিছু না, কিন্তু তাতে আমি কোনো সংকট দেখছি না এই অর্থে, কারণ আমার বিবেচনা এবং আমাদের বিবেচনায় এইবারের এই নির্বাচনটার একটা অন্যতম বিষয় হচ্ছে দীর্ঘদিন আমরা যে পুরো ভোটের মধ্যে যেতে পারিনি, অন্ততপক্ষে ভোটের নিশ্চয়তাটা হোক। আর একটা বিষয় দাঁড়িয়েছে যে গণতন্ত্রের পথে হাঁটার জন্য 12ই ফেব্রুয়ারি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এবং জনগণের প্রত্যক্ষ ভোট নিশ্চিত করার জন্যে। তা সেই কাজটাও যদি করতে পারি, তা আমার বিবেচনায় যে পথরেখা আমরা করতে পারবো, যদি আমরা পারি ঠিক মতো, তাহলে আগামী দিনে যে পরিবর্তন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সেইটা আরো সামনে আসবে বলে আমি প্রত্যাশা করি। ধন্যবাদ তুষার। অনেকে প্রশ্ন যে আপনারা জামাত ইসলামে কেন গেলেন, অনেকে এটাকে খুব নেতিবাচকভাবে তুলে আনছে। একদিনই বলছে যে তারা আন্দোলন করছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, আপনারা অগ্রভাগে ছিলেন, তো আপনাদের নিজস্ব একটা নৈতিকতা থাকবে। আপনাদেরকে শুধু ভোটের কথা চিন্তা করে জোট করতে হবে কেন? কেন মানুষের উপর আপনারা আস্থা রাখলেন না? আপনি যদি একটু পরিষ্কার করে বলেন। আপনাকে ধন্যবাদ। আপনারা কেন গেছেন এটা যেমন সমালোচনার সুরে মানুষ বলে, আবার এটাকে সাহসী সিদ্ধান্ত হিসেবেও দেখে। মানে আমার নিজের আমি যতগুলো ফিডব্যাক পেয়েছি, এখন জামায়াত ইসলাম নিয়ে বাংলাদেশের দীর্ঘদিন ধরে একটা বিতর্ক আছে যে তাদের ৭১-এর পজিশন এবং ইত্যাদি, এবং বাংলাদেশে এইটা নিশ্চিত হয়েছে গত অন্তত আমরা যখন থেকে রাজনীতিতে সক্রিয়, আমরা দেখতে পাচ্ছি যে কেউ মুক্তিযুদ্ধকে বিতর্ক করে বা এখন অস্বীকার করে আপনি আর রাজনীতি করতে পারবেন না, এটা মানুষ অ্যাকসেপ্ট করে না। যেমন ছাত্র শিবিরের একটা প্যামফ্লেটের মধ্যে কিছু একটা ভুল লেখা ছিল মুক্তিযুদ্ধ সম্পর্কে, তারপর যে যখন সমালোচনা এবং মানে চাপে তারা কিন্তু সেটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এবং জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরকে আজকেও আমি কাউকে বলতে দেখি না কোনো দায়িত্বশীল জায়গা থেকে যে মুক্তিযুদ্ধ একটা ভুল ছিল কিংবা এটা একটা স্ক্যাম। বরং অন্যরা বলতো এই আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ নিয়ে অতিরিক্ত যে কচলানো, সেটা দেখে অন্য অনেকে একটু অপেক্ষাকৃত লিবারেল তারাও বলে ফেলতো এরকম যে মুক্তিযুদ্ধ নিয়ে এত বাড়াবাড়ি কিছু নাই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে মুক্তিযুদ্ধ বাংলাদেশ হচ্ছে, এটা হচ্ছে ফাউন্ডেশন।
এটাকে বাদ দিয়ে অস্বীকার করে বাইপাস করে এখানে কোনো রাজনীতি করা সম্ভব না। এবং আমি কার মনের মধ্যে কী আছে সেটা তো আমরা খোঁজ নিতে পারবো না, কিন্তু প্রকাশ্য অবস্থান যেটা, এটা এখন আর আপনি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে রাজনীতি করতে পারবেন না। এটা এমনকি জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের মধ্যেও আমি এটা দেখি। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা বাংলাদেশের সমাজে আছে এবং ডিপলি ব্যাপকভাবে আছে। তাদেরকে 17 বছর আওয়ামী লীগ একভাবে ডিল করতে চেয়েছে, আমরা দেখেছি। তার পরিণতি হচ্ছে যে জামায়াত ইসলাম আরও শক্তিশালী এবং আরও মেইন স্ট্রিম হয়েছে। এটা একটা তাদেরকে ডিল করার একটা পন্থা যেটা মিজারেবলি ফেল করেছে, এবং এটা তাদেরকে যে উচ্ছেদ করা, নির্মূল করা এবং তাদেরকে রাজনীতিতে না থাকতে দেয়া, এগুলোর কি পরিণতি হয়েছে এটা আমাদের চোখের সামনে। আরেকটা হচ্ছে যে আপনি এটা স্বীকার করে শুরু করবেন যে তারা এই সমাজের মধ্যে আছে, এবং তারপর তাদের সাথে আপনি বিরোধিতা করেন, সমালোচনা করেন, কিংবা তাদের সাথে কোনো কৌশলগত জায়গায় যান, যেটাই করেন, কিন্তু তারা আছে এটা স্বীকার করে শুরু করা, তাহলে আপনার দুই ধরনের রেজাল্টের দিকে যাবে। তো আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে ওই পুরনো স্টাইলে জামায়াতকে বিরোধিতা করে আর লাভ নাই, বরং তাকে ডেমোক্রেটিক একটা সমালোচনা জবাবদিহির আন্ডারে আনা উচিত। যদি আপনি মনে করেন যে তাকে অ্যাকাউন্টেবল করা উচিত তার অতীতের পজিশন নিয়ে, আমি তো তাদের দায়িত্বশীল জায়গা থেকে এটা বলতে শুনি যে আমাদের যদি অতীতে কোনো ভুল থাকে তাহলে এটা এটা আমরা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি বা 71 সালে আমাদের ভুল ছিল, এই কথাগুলো তারা বলেন। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় কথাটা হলো যে তাহলে আপত্তিটা কি, তারা ধর্মপন্থী দল, এইটা একটা আপত্তি, এটা একটা আরেকটা প্রশ্ন হতে পারে। তো ধর্মপন্থী দল বা ধর্মীয় দল তারা দেখবেন যে বিভিন্ন বিদেশিদের সাথে মিটিংয়ে কিংবা এমনকি তাদের বিভিন্ন প্রোগ্রামেও তারা কিন্তু, এবং এই যে ঐক্যমত্য কমিশনে তারা কিন্তু ধর্মীয় রাষ্ট্রের পক্ষে কথা বলেন নাই, তারা শরিয়া রাষ্ট্রের কথা বলেন নাই। তারা বলেছেন যে আমরা একটা কল্যাণকামী রাষ্ট্র চাই যেখানে নাগরিক অধিকার থাকবে এবং এই থাকবে, এরকম কয়েকটা সুনির্দিষ্ট জায়গায় আমাদের তাদের সাথে একটা বোঝাপড়া তৈরি হয়েছে। জামাত ইসলামের স্লোগানটা কি? আমরা যতটুকু যখন থেকে জানি, জামাত ইসলামকে চিনি, আল্লাহর আইন চাই, ইসলামের শাসন চাই। এটা খারাপ কিছু বলছে, তাদের তো কতগুলো জায়গায় তারা আছে। তার মানে আপনি বলছেন জামাত ইসলামী সেই জায়গা থেকে এখন সরে এসেছে। এটা তারা উত্তর দেবে, কিন্তু তারা তো এই যে অ্যালায়েন্সটা, এই অ্যালায়েন্সের মধ্যে তো এই শর্তে আমরা যাই নাই যে আমরা শরিয়া রাষ্ট্র করব কোনো, এবং এমনকি তারাও এটা বলেন নাই যে আমরা শরিয়া রাষ্ট্র করতে চাচ্ছি তো আমরা সেখানে জয়েন করেছি। আমাদের হচ্ছে একেবারে মিনিমাম কতগুলো জায়গায় ঐক্যমত্য হয়েছে এবং সেটার একটা ঘোষণা থাকছে। আমি কি এটা ধরে নিতে পারি জোট করার স্বার্থে জামাত তাদের কিছু জায়গা চিন্তা থেকে বেরিয়ে এসে অন্তত সার্বজনীন হওয়ার চেষ্টা করছে? জোট করার আগেই তারা সর্বজনীন হওয়ার চেষ্টা করেছে। আপনি এটা আমরা দেখতে পেয়েছি যখন ছাত্র শিবির ডাকসু নির্বাচনে যখন তারা অংশ নিল, তখন আপনি দেখতে পাচ্ছেন যে তাদেরকে নিয়ে যে সমস্ত বিষয়ে আপত্তি করা হয়, একটা হচ্ছে তাদের নারী প্রশ্ন এবং তাদের এই সমস্ত কিছু ব্যাপারে তাদের যে রিজার্ভেশন থাকে। আমরা দেখলাম যে ছাত্র শিবিরের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু অন্তত সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও যেগুলো আমাদের সামনে এসেছে সেখানে তারা অন্যান্যদের মতোই তাদেরকে অ্যাকোমোডেট করছে, এবং তাদের প্যানেলেও নারীরা ছিলেন, এবং যে কোনো ধরনের নারী, অর্থাৎ পোশাকের ব্যাপারেও যেটা বলা হয় যে একটা বিশেষ ধরনের পোশাককে তারা চাপিয়ে দিতে চায়, অন্যান্য ধরনের যে পোশাক, সাধারণ যে আমাদের যে বাঙালি পোশাক, সেগুলোর ব্যাপারে কিন্তু তাদেরকে আমরা সহজ থাকতে দেখেছি, এবং এখনো পর্যন্ত এগুলো নিয়ে বড় কোনো ধরনের কোনো কিছু চাপিয়ে তারা দিতে চায় নাই। ধরেন জেতার পরেও এখন কিন্তু ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েদেরকে বলছে না যে আপনাদের যারা বোরকা পড়ছে না তাদেরকে বোরকা পড়তে বাধ্য করছে না, এরকম কোনো অভিযোগ আমরা দেখি নাই। তো সর্বজনীনের যে প্রশ্নটা, যখনই কোনো পার্টি পাওয়ারের কাছাকাছি আসে এবং তাকে সে বুঝতে পারে যে তার একটা পাওয়ারে যাওয়ার সম্ভাবনা আছে, তখন তাকে আসলে প্র্যাকটিক্যাল হতে হয়। তার কারণ আপনার সাথে বিদেশি ডেলিগেটরা এসে কথা বলবেন, আপনার সাথে মিডিয়ায় কথা বলবেন, এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, এখানে লিবারেল সোসাইটি আছে, ব্যবসায়ীরা আছে, তারা যে ধরনের সমাজ, যে ধরনের রাষ্ট্র চায়, আপনাকে তো বলতে হবে যে আমি সেটা চাই, আমি সেটা করতে চাই। আপনি ধরেন, আমি দেখলাম যে জামায়াতের আমির সাহেব তিনি একটা জেনজিদের একটা প্রোগ্রামে গেছেন, সেখানে একজন মেয়ে কিন্তু তাকে প্রশ্ন করেছেন, একদম ওয়েস্টার্ন লুকের একটা মেয়ে তাকে প্রশ্ন করেছেন যে আপনারা কি মোরাল পুলিশিং করবেন, আপনারা কি মেয়েদেরকে বিশেষ কোনো ধরনের পোশাক চাপিয়ে দিতে চাইবেন? তখন কিন্তু তাকে বলতে হয়েছেন যে না, এগুলো তো আমরা করবো না, আমরা সব মানুষের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই। তো এইটা হচ্ছে, এখন ধরেন আপনি বলতে পারেন যে এটা কি তারা করবেন, নিশ্চয়তা কি? এই সমস্যা বা এই প্রশ্ন অন্যান্য যে কোনো দলের, এমনকি লিবারেল দলের ক্ষেত্রে আছে। আমরা দেখেছি যে হ্যাঁ, ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে একটা প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন হবে কি হবে না এটা আগে সেটা বলছে, রাইট? জামাত এতদিন পরে বলছে এগুলো, এবং যদি তারা তাদের এই কমিটমেন্ট থেকে বিচ্যুতি তারা দেখি আমরা, তখন আমরা কি করতে পারবো? তাদের সমালোচনা করতে পারবো। তখন এগুলো নিয়ে আগে তারা কি বলেছে সেগুলো এভিডেন্স আছে, তাদের লিখিত অবস্থান থেকে তারা কতটুকু সরে আসলো। তো আমরা যে জোটটা করেছি এখানে কিন্তু একটা 8 থেকে 10টা পয়েন্টের একটা ঐক্যমত্য থাকবে, সেটা সবাই দেখবে যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য কিংবা অন্যান্য রাজনৈতিক শাসনতান্ত্রিক প্রশ্নে আমাদের এই জোটের অবস্থানগুলো কি, সেটা কিন্তু ওখানে বলা থাকবে। ফলে এবং আমাদের আরও বিশেষভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রশ্নে যে ঐক্যমত্যগুলো ছিল সেগুলোকেও আমরা ক্যারি আউট করবো। এই শর্তেই কিন্তু এই জোটটা হয়েছে। এখন একটা কথা জিজ্ঞেস করি,
প্রিন্স ভাই, আপনিও দেখেছেন আমাদের এখানে যে যে আমরা গণমাধ্যমের সূত্রে যেটা জেনেছি এবং আমাদের প্রাপ্ত তথ্য হচ্ছে যে এই যে জোটটা এনসিপি করলো, এর আগে এনসিপির চেষ্টা ছিল যে এনসিপি নিউট্রাল পজিশনে থাকবে, তারা 300 আসনের প্রার্থী দিবে, একটা নতুন বাংলাদেশের বন্দোবস্তের কথা তুলছে তারা। এবং আপনাদের যে মানে বন্ধু বলি, আপনাদের খুব শুভাকাঙ্ক্ষী বলি, বা আপনাদেরই যারা সতীর্থ ছিল রাজনীতিতে, মাহফুজ আলম বারবার তার পোস্টে বলছে যে আমরা কোনো মৌদুদিবাদী ধর্মীয় রাজনীতির লেবাসে যেতে চাই না। দাসুদ্দিন পাটোয়ারি একই সাথে যখন বিএনপিকে তুলোধনো করতো, একই সাথে জামাত ইসলামকেও তুলোধনো করেছে। আমরা জানি যে আপনারা বিএনপির সাথে একটা নেগোশিয়েট করার চেষ্টা করেছেন এবং সেখানে আসন দফা হয় নাই, এবং যে কারণে বিএনপি যে পরিমাণ আসন ছাড়তে চেয়েছে সেটা আপনাদের পছন্দ হয়নি, এবং আপনাদের বৃহৎ আসন প্রাপ্তির জন্যই আপনারা যখন সিদ্ধান্ত নিলেন জামাত ইসলামে গেলেন, এবং এর ফলে দলে আপনাদের আরেকটা ভাঙন আসলো। সব কিছু মিলিয়ে কি তুষার আসলে মনে হয় যে এটা যেই নাগরিক পার্টি যেই উদ্দেশ্য যেই লক্ষ্য নিয়ে শুরু করলো সেখানে তারা আসলে থাকতে পারলো সেই জায়গায়, নাকি তারা একটা বড় ধরনের ধাক্কা খেলো? দলে যে কিছু পদত্যাগ, এটা অবশ্যই একটা মানে বিব্রতকর ব্যাপার ডেফিনেটলি। কিন্তু এটা আমার মনে হয় যে যে কোনো দলই যে কোনো বড় সিদ্ধান্ত নিলে এরকম হয়। আমরা যদি বিএনপির সাথেও আজকে জোট করতাম তাহলেও এই ধরনের কিছু কিছু মানে ঘটনা কিন্তু ঘটতো। এখানে আপনি যেটা বললেন যে একক নির্বাচনের পক্ষে কিংবা জোট করার, দুটো মূল প্রশ্নই ছিল আমাদের মধ্যে। একটা হলো যে একক নির্বাচন নাকি জোটের সাথে নির্বাচন। তো যারা জোটে নির্বাচন চেয়েছে তারা ব্যাখ্যা করেছে পরিস্থিতি যে পুরো ইলেকশনটা আসলে দ্বীপদলীয় একটা জায়গায় চলে যাচ্ছে। একক নির্বাচন করাটা আসলে এনসিপির জন্য এক ধরনের ট্র্যাপ, যে সবাই আসলে জোট করবে কিন্তু এনসিপি শুধু একক নির্বাচন করবে, এরকম একটা জায়গায় এনসিপিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। সে কারণে আমরা জোটের পক্ষে, আমাদের দলের একটা বড় অংশ মানে মেজরিটি আসলে এটার পক্ষে ছিল। তারপরে কথা এসেছে যে আপনি কার সাথে জোট করবেন। তখন আমরা ধরেন বিএনপি আসলে আমাদের সাথে দল হিসেবে এনসিপির সাথে জোটে যেতে চায় নাই। তারা আমাদের 3-4 জন 5 জনকে মানে একটা, যেটা তারা অন্যান্য দিকে করেছে তাদের যারা জোট সঙ্গী, সেখানে কিন্তু আসলে তারা ব্যক্তিকে নিয়েছে, আপনি যদি খেয়াল করে দেখেন, এবং তারা প্রায় দলকে বিলুপ্ত করে দিয়ে এসেছে। অনেকগুলো ঘটনা আছে এরকম যে দল বিলুপ্ত করে দিয়ে এসে বিএনপির মার্কায় ইলেকশন করবে। তো আমাদের ক্ষেত্রে তো এটা সম্ভব ছিল না, কারণ আমরা ফাইট করে একটা মার্কা অর্জন করেছি, নতুন নিবন্ধন পেয়েছি, আমাদেরকে দলও রাখতে হবে, আবার একটা ইলেকশন করে সামনের যে পার্লামেন্টারিয়ান যে ফর্মটা হবে সেখানে আমাদের অংশ নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার জামায়াত ইসলাম আমাদের ব্যাপারে এই ব্যাপারটাতে তারা পজিটিভ বা আমি বলবো যে অগ্রসর ছিল, যে দল হিসেবে তারা আমাদের সাথে জোট করতে চায়। এই কারণে ন্যূনতম 30 থেকে 40টা আসনের কথা বারবার এসেছে। এখন সেখানে 30টা আসন প্রাইমারিলি আমাদের সাথে তাদের নেগোসিয়েশন হয়েছে, আরও হয়তো যেহেতু ইসলামী আন্দোলন এখন নাই, আরও হয়তো সেখানে 4-5টা আসন বাড়তে পারে। তো এরকম আমরা চেয়েছি যে আমরা দল হিসেবে যাব, এবং আপনি যার সাথেই, আপনি যদি বিএনপির সাথে জোট করতেন তাহলে কিন্তু আপনি সারা দেশে ইলেকশন করতে পারতেন না। তো এখনও একই ঘটনাই ঘটছে, বরং আরও বেশি আসনে। এখন এটা অবশ্যই একটা মানে আমি বলবো যে রেডিক্যাল সিদ্ধান্ত এনসিপির জন্য, যে এটা ভালো হবে কি মন্দ হবে সেটা সময় বলে দেবে। কিন্তু আমাদের মূল কথাটা হচ্ছে যে পোস্ট ইলেকশন যে আপনার ইকুয়েশনটা তৈরি হচ্ছে সেখানে আমাদেরকে থাকতে হবে। তার কারণ হচ্ছে এবারে পার্লামেন্ট শুধু পার্লামেন্ট না, এটা একই সাথে সংবিধান সংস্কার সভা হিসেবে ভূমিকা রাখবে, কিন্তু যেটা আমরা জাতীয় ঐকমত্য কমিশন সবাই ঐকমত্য হয়েছে। তো সেখানে এনসিপির পার্টিসিপেশনটা খুব জরুরি। কিন্তু আপনি সারা দেশে মানুষের ভালোবাসা এক জিনিস, আর ইলেকশন যখন দ্বিদলীয় জায়গায় চলে যাবে তখন থার্ড একটা নতুন ফোর্সের এবং অর্থশক্তি পেশি শক্তির সাথে পাল্লা দিয়ে এককভাবে নির্বাচন করে পার্লামেন্টে যাওয়া, ইটস ভেরি ডিফিকাল্ট, মানে খুবই ডিফিকাল্ট। এবং সেটার জন্য যে সময় দরকার সেটা কিন্তু আমাদেরকে দেওয়া হয় নাই, বা আমরা সে সময় ছিল না। আমরা মাত্র ইলেকশনটা যখন হবে তখন আমাদের বয়স আসলে 1 বছর হবে না। প্রিন্স ভাই, আপনার কাছে কি মনে হয় যে তুষারের যে বক্তব্য বা তাদের যে তার অবস্থান, যেটা এনসিপি যে অবস্থান নিয়েছে, সেটা কেউ এনসিপির এই অবস্থানকে আমাদের যারা সিভিল সোসাইটি বলি বা আমরা যারা খুব লেখালেখি করছি রাজনীতি বিশেষজ্ঞ, তাদের কাছে মনে হয়েছে যে এনসিপি এটা একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিয়েছে রাজনীতি। আপনি কি মনে করেন? আসলে প্রথম কথা এটা মনে রাখা দরকার, তুষার শেষে এটা বলেছেন অবশ্য, যে অ্যাকচুয়ালি ফলাফলটা কি হবে এগুলো বলার সবটা হয়তো এখন সময় আসেনি, মূল্যায়নটা পরে করা যাবে, সেটা ঠিকই আছে। এখন দেখেন, এটা কারেক্ট আমি মনে করি যে মানুষের মধ্যে একটা পরিবর্তন আকাঙ্ক্ষা আছে, ছিল এবং এখনো পর্যন্ত আছে। তরুণদের মধ্যে এটা প্রবলভাবে আছে, যত কথাই বলি না কেন। আমি এই তরুণ মানে অনেক সময় আমাদের কাছে দৃশ্যমান হয় ওই আন্দোলনের সামনের সারির যারা ছিল তারা দল করেছে, আমি তার মোটেই মনে করি না। কেনের বাইরে লক্ষ লক্ষ
সাধারণ তরুণরা আছে, এটা মনে রাখতে হবে তাদের কথা, যাদেরটা হয়তো আইসাইডে আসে না। এটা একটা। তাহলে এখন এই পরিবর্তন, এত রাজনীতি, তার মানে এই শব্দটাই এখানে আজকে আলোচনায় আসলো যে দ্বিদলের বাইরে বিকল্প। কারণ আমরাও তো বহুদিন ধরে চেষ্টা করতেছি, কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা, বিশেষ করে ইতিহাস অনেকেই আপনারা ভালো করেই জানেন যে এইটা বিশেষ করে 94 সাল থেকে আমরা সরাসরি সেই ভূমিকার মধ্যে আসছিলাম, যে তখন যে একটা আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা পোলারাইজেশন, বিএনপিকে কোনোটার সাথে আমরা নাই। 94-এ তার আগেই কমিউনিস্ট পার্টি ডিসিশন নেয় এবং তখন বাম গণতান্ত্রিক ফ্রন্ট নানা সময় নানা পথের মাধ্যমে এখনও সেটা করে চলেছে। কিন্তু এটাই তো বাস্তবতা, মানুষের সামনে এখনও দৃশ্যমান করতে পারেনি। তো সেইটাই তো মানুষ লাস্ট কর্তৃত্ববাদী স্বৈরাচারী অবসানের সময় এই আকাঙ্ক্ষা করেছিল এবং মনে করেছিল অনেকেই যে হয়তোবা এই তরুণরা আমাদেরকে সেই পথ দেখাতে পারে। কিন্তু আমি না হওয়াটাকে আমি অস্বাভাবিক দেখছি না কেন জানেন? খুব অনেক সময় নাই, আমি সরলীকরণ করে একটা কথা বলি যে হয় কি, এই ধরনের একটা আন্দোলনে যদি কোনো সুনির্দিষ্ট ফোর্স থাকে, তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে, তাহলে সেটা করার মধ্য দিয়ে এটা বিপ্লব হিসাবে সংগঠিত করা যেত এবং তারা যদি ওইভাবে ভূমিকা নিতে পারতো, কিন্তু সেইটা তো আর হয় নাই, খুবই স্বাভাবিক। তা সুতরাং আপনার ওই প্রথমে অত প্রত্যাশাটা যথাযথ বলে আমার কাছে মনে হয় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এইটা আমি এখন কোনো গভীর মূল্যায়ন করছি না, কারণ আমাদের পার্টির, আমি একটা জেনারেল ফর্ম আলোচনা করছি, আমাদের পার্টির নিশ্চয়ই আরও মূল্যায়ন যখন করবো আরও তখন বলতে পারবো। তবে একটা কথা এখন বলি, যেমন 18 যদি ভুল না করি, এক যে আন্দোলন হলো কোটা বিরোধী প্রথম, তারপরে একটা নিরাপদ সড়ক চাই আন্দোলন হলো। এই আন্দোলনগুলো তো তরুণ সমাজ কি চোখের সামনে ছিল। আমরা কিন্তু পরে এটা দেখেছি যে এর মধ্যে বিরাট অংশ দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি ছিল, যার জন্য কিন্তু আমাদের দলীয় অবস্থান অনেক আগে থেকেই ছিল। অনেক আগে বলতে যেমন আমাদের তো জাতীয় সম্মেলন কংগ্রেস বলি, এগুলো আমরা ওই সময় মূল্যায়ন করে আমাদের হিসাব ছিল যে আমরা এই ধরনের একটা পরিবর্তন চাইব, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, যদি এ ধরনের দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের আধিক্য বেশি থাকে তাহলে কিন্তু মূল উদ্দেশ্য নেগেটিভ দিকে চলে যাবে, উগ্রপন্থার হাতে অন্য জায়গায় চলে যাবে। সেই জন্য নিজস্ব অবস্থান বজায় রেখে করতে হবে। তাহলে এইবারে কি ছিল না ছিল আরেকটু অপেক্ষা করি, আরও বেশি মূল্যায়ন আমরা করতে পারবো। কারণ আমি এখন এই আলোচনায় গেলাম না, কিন্তু যেটা আগের ধারাবাহিকতায় বলছি যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধরে আমি ওনার কথাকেই ধার করে বলি, কারণ তাদের সাথেও তো প্রথম দিকে আমাদের আলোচনা হয়েছে। আমাদের অনেক মানে কি বলে ছাত্র বন্ধুরা একসাথেই তো তারা লড়াই করেছে, এখনো পর্যন্ত তাদের সাথে আমাদের কথাবার্তা হয়। তারা যে মধ্যপন্থার কথাটা বলতে চেয়েছে এবং মুক্তিযুদ্ধকে নাকচ না করেই করার কথাটা বলতে চেয়েছে, কিন্তু আমাদের সাথে যখন আলোচনা হয়েছে এরকম অনেকগুলো উপাদান যেটা অনেকে মনে করে সেটা তো ছিলই। তা সেই জায়গা থেকে আমাদের রাজনীতি এবং যেখানটায় চলে গেছে, যে আমি কি বলবো যে প্রেশার, এই দল ওই দল, রাজনীতি করা মানে কালকেই একটা উদ্দেশ্য হাসিল করতে হবে, কালকেই পার্লামেন্টে যেতে হবে, মানে এই যে অ্যাটিচিউডটা, এটা খালি ব্যক্তির না, কিন্তু সমাজের মধ্যে এটা আছে। যেমন আমি প্রসঙ্গ করলাম আমাদের উপরও তো এইরকম নানা প্রেশার, যে আরে ভাই এত করতেছেন তাহলে একটু কারোর সাথে করবেন না কেন, তাহলে তো পার্লামেন্টে যেতে পারতেন, তাহলে আপনারা যা করতেছেন পার্লামেন্টে যেতে পারবেন না, তাহলে কি হবে? তা আমরাও সেই জায়গায় ধরেন আমাদের মতো করে একটা নীতিনিষ্ঠ অবস্থান নিয়েছি যে পার্লামেন্টে যেতে পারবো কিনা জনগণের উপর নিজে দাঁড়ায় থেকে চেষ্টা করি। তো এখন হয়তো তারা সেটা শেষে ভাবে নাই, এইটাই হয়ে গেছে মূল বিষয়টা। কিন্তু কিছুটা শেষ দিকে এসে হয়েছিল, আপনি এটা খুবই ঠিকই বলেছেন, যে যখন নানা উত্থান পতনের মধ্য দিয়ে যখন দেখা গেল তারা ওই অর্থে কিছু মানে কি বলবো নিজস্ব দাঁড়ানো বা কোনো জোটে হলো না, তখন অন্ততপক্ষে বিশেষ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন, কারণ আমরা যে যত কথাই বলি না কেন এই আলোচনার তো এখন একটা মুখ্য আলোচনা সংস্কারের প্রশ্নটা। ডিফারেন্স আছে সে অন্য জিনিস, তারা এবং এবি পার্টি এবং তারা মিলে গণতান্ত্রিক সংস্কার, তাই তো সংস্কার জোট নামে যেটা করলো, তখন হয়তো অনেকের মধ্যে ধারণা ছিল আচ্ছা ঠিক আছে তারা তাহলে নিজেদের অবয়বে দাঁড়াইতে পারে কিনা। কিন্তু উনি তো ঠিকই বলেছেন যে এখানে নানা ধরনের বিষয় টিষয় থাকে, সেইখান থেকে ওই জায়গায় গেছে। তা সেইটা আমার বিবেচনায় তাতে আশাহতর প্রমাণটা, মানে আমি সমর্থকদের কথা বলছি, আমি অবশ্য সব সমর্থক তো আমি আর বুঝতে পারবো না যারা আমাদের সাথে কথাবার্তা হয়, কারণ আমাদের দলের বাইরে যারা হয়তো ওদের পরে আরে ভাই আপনাদের প্রতিও ভরসা করেও মেলা কিছু করতে পারলাম না, অনেকের ওদের পরেও করছিলাম কিন্তু শেষ বেলা ওরা করলোটাকে, এই প্রশ্ন কিন্তু আমাদেরও শুনতে হয়। কিন্তু এর কত পার্সেন্টেজ আমি তা বলবো না, সে দায়িত্ব আমি নিচ্ছি না, কিন্তু আমি জেনারেল ফর্মে বলছি যে সেই আকাঙ্ক্ষায় হয়তো কি বলবো যে প্রশ্ন চলে আসলো। কিন্তু এখানে দেখার ব্যাপার একটা জায়গায় থাকে একটু,
আমি কিন্তু খুব ইতিবাচকভাবেই জিনিসটাকে এখনকার আজকের এই আলোচনাটাকেই নেওয়ার দিকে যেতে চাচ্ছি। সেটা হয় কি, যেমন উনি বললেন যে আমরা তো জোট করলেও আমরা যার যার রাজনীতির জায়গায় আছে, এটা আগেও আমরা শুনতেছি, সেই জায়গায় আছে। এবং এখন ওই যে শুনলাম, এখনো তো আসছে না যে 7টা 8টা পয়েন্ট থাকবে যেটা তারা কি লক্ষ্য করবে, এবং আমার ধারণা এখানে কিছু থাকবে। হয়তো তারা ধর্ম নিয়ে রাজনীতি করার মধ্যে দিয়ে যেটা অ্যাচিভ করতে চায়, তারা তাদের মধ্যপন্থা করতে গেলে টেনে এইটে নেওয়ার চেষ্টা করবে। কি হয় দেখা যাবে। কিন্তু মানুষের মধ্যে হয়টা কি, যে ফোর্স জামাত ইসলাম, তাদেরকে তো মানুষ বহু আগে থেকে দেখে আসছে। তাদের ধর্মভিত্তিক রাজনীতি বলে আমাদের আলেম সমাজের সাথে তাদের একটা বিরাট পার্থক্য। যে আপনি মওদুদিবাদের কথা বললেন, ওই রাজনীতির কথা বলে, হ্যাঁ, সেটা আমরাও তো ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি, পড়াশোনা যতটুক করি আসছি, আমি সেই দিকে যাচ্ছি না। তো সেই জায়গায় তো কোশ্চেনটা, যে যত কাজই তারা বলুক না কেন মুখে, তারা একটা বিশেষ লক্ষ্য সাধনের জন্য করে, এবং পলিটিক্যাল ইসলামকেই তারা মানে পলিটিক্যাল ইসলাম করার জন্য ইসলামকে তারা ব্যবহার করে। এটাই তো মানুষের মধ্যে ধারণা। এবং এইবার এই ধারণাটা আপনি দেখবেন আরও বেশি সামনে চলে আসছে। এখন সেটাকে কেউ পজিটিভ নিতে পারে, যেমন উনি বললেন ডাকসুকে নিয়ে পজিটিভ। আবার অনেকে চিন্তা করে যে আরে ভাই এইটা বলেন, এই যে ভোটে তো মানে অন্য ধর্মের লোককে দিল এবং সেই ধর্মের লোককে দিয়েই তাদের উদ্দেশ্য হাসিল করার কথা বলছে, এর থেকে বেশি সততা আর কি বলবো যে নীতিহীনতা হতে পারে না। এইটা সততা বা নীতিহীনতা কিনা আমি সে আলোচনায় যাচ্ছি না, আমি বলছি মানুষের মধ্যে এই পারসেপশনগুলো আছে। তা সেই দায় কিন্তু কিছুটা হলেও আমাদের এই যে নতুন বন্ধুরা যে আকাঙ্ক্ষা, আমি তাদের যে ইতিবাচক আকাঙ্ক্ষার দিকেই বারবার তাকাচ্ছি, ওই জায়গায় যাচ্ছে। না হলে কিন্তু কেউ সবাই না, এই আলোচনা আসছে যে তাইলে কি ওদের মধ্যে কি এবারও দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি বেশি ছিল, যারা যতই ভালো উদ্দেশ্য টেনে টেনে একই জায়গায় নিয়ে যেতে চায়। বিশেষ করে এই আলোচনা আবার বিশেষ করে এসেছে এবি পার্টির কারণে। যদি এবি পার্টির তাদের সাথে আমাদের তো দেখা সাক্ষাৎ হচ্ছে, এবং আমাদের কাছে অনেক সময় মনে হয়েছে তারা কিছুটা ইতিবাচক ধারা আসতে চায়। এটা আমি তাদের চেয়ারম্যান টকশো বিভিন্ন দেখা আমি তাকেও বলেছি যে আপনাদের অনেকের মধ্যে কিন্তু এই পারসেপশন আসলে আপনারা আপনাদের আসল জায়গায় ফিরে গেলেন, নিজের জায়গা। তবে আমাদের অপেক্ষা করাই উচিত, কারণ এখন তো ইলেকশনের মধ্যে আছে। ইলেকশনে এই ধরনের জোট প্র্যাকটিস, ভোট বেশি প্রাপ্তি না প্রাপ্তি, হতাশার পরিমাণ যার যার অঙ্ক থেকে করাকে আমি কোনো দোষণীয় হিসাবে দেখতে রাজি না। সেইটা যেটা বিষয়টা আসলে ভোট চলুক, আমরা ভোটের অঙ্কের হিসাব। আসলে আমি যদি যতটুকু বুঝি যে একটা, যেটা তুষার বলতে চাচ্ছেন যে আমরা যদি 300 আসন নির্বাচন করি, এখন যে কথাটা বললো যে অর্থ, পেশি শক্তি এবং একটা বৃহত্তর ভোটার সংখ্যা যদি চিন্তা করে, যে সেখানে এনসিপি বয়স 1 বছর হতে যাচ্ছে, সেরকম একটা সময় তারা যেহেতু পার্লামেন্টে তাদের যাওয়া প্রয়োজন, কারণ সামনে সংস্কারের ইস্যুগুলো আসবে, সেখানে তারা যদি না থাকে, তারা মনে করে তাদের একটা জোরালো ভূমিকা থাকা উচিত, তারা সেই অঙ্ক হিসাব মিলিয়ে গেছে। কিন্তু আমি আপনাকে আরেকটা প্রশ্নের উত্তর নিয়ে বিরতিতে যাব। এই যে আপনি বললেন যে আপনাদেরকে তো, হ্যাঁ এটা ট্রু যে যদি 91-এর পর থেকে দেখি যে দলগুলোই ক্ষমতা এসেছে, নির্বাচনের আগে জোট করছে, তারা কমিউনিস্ট পার্টিকে কোনো না কোনোভাবে তারা রাখতে চেয়েছে, কিন্তু কমিউনিস্ট পার্টি শেষ পর্যন্ত তাদের সভা করে সিদ্ধান্ত নিচ্ছে তারা কারোর সাথেই যাবে না, যায়নি। কমিউনিস্ট পার্টিকে আসলে তাদের মানে এইটাই কি থাকবে? তাহলে যদি আপনার রাষ্ট্র ক্ষমতা আসলে চিন্তা করছেন না, আপনারা চিন্তা করছেন মানুষের সাথে থেকে সমতা রাজনীতিতে, এইটাই। আচ্ছা, আমি তার আগে আগের পয়েন্টে একটু খালি মন্তব্য করি, যেহেতু করলাম, আমার কাছে আশা করি ইতিবাচক হিসাবে দেখেন, ভাবতে কেউ পারে। আমি বললাম ধরেন একটা দল বা গোষ্ঠী তারা তৈরি করেছে, একটা রেভলিউশন করলো, সবই তাদের হাতে, অন্য কেউ নাই, তখন কিন্তু 300 আসনে এবং না হলে এটা অতীত দিনে দেখবেন, সময়ের জন্য যাচ্ছে না, জাস্ট হিস্ট্রি পড়লে দেখা যাবে এটা একটা কঠিন কাজ। 300 আসন দেওয়া, 300 আসনে ভোট করা, সেই জায়গা থেকে এবার ওই জায়গাটায় আসি। তারা যদি ওই বিবেচনা করে যে পার্লামেন্টে নিহাও যে আমরা কথা বলবো, তাইলে আমি মনে করি তাদের যেভাবে জেতা, যেখানে গেলে জিততে হবে, সেইটাই বেস্ট কৌশল, ওইটা সেইটাই বরঞ্চ কারেক্টই, ওই অর্থে তাদের পার্সপেক্টিভ থেকে আমি মনে করি। এবার আমাদের কথা বলি, আপনি নিশ্চিত থাকতে পারেন। কেন আমি বলছি এই কারণে, কারণ আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা এটা পরিষ্কার করে বুঝেছি। কারণ মানুষের যে প্রত্যাশা থাকে সেটা কি, যে তুমি এত ভালো কথা বলতেছো, তুমি ক্ষমতায় গেলে ভালো কাজ করবা, দেখতে চাই। এখন আমরা পরিষ্কার করে দেখলাম একটা রাজনৈতিক দল মানে কি, সে কিন্তু শ্রেণীর ঊর্ধ্বে উঠতে পারে না। কোন শ্রেণীর স্বার্থ রক্ষা করে,
এবং ওই দলের নেতা যতই ভালো হোক না কেন ওই শ্রেণীর ধরতে পারবে না। তাহলে আমাদেরকে এমন রাজনৈতিক দল থাকতে হবে, যেটা আমরা আছি বলে দাবি করি, মেহনতি সাধারণ মানুষের পক্ষের। এবং আমরা ক্ষমতায় যে যদি ব্যবস্থা বদল না করতে পারি, ও কখন কার সাথে থাকলাম, কার ঘাড়ে একটু থাকলাম, কিচ্ছু করতে পারবো না। সুতরাং ওই অনৈতিক জায়গায় যাব না। আমরা মানুষকে উদ্দীপ্ত করে, উৎসাহিত করে, সচেতন সংগঠিত করে নিজেরাই যাতে ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারি, বা অন্ততপক্ষে এরকম একটা শক্তিশালী অবস্থান নিতে পারি, সেই জায়গায় থাকবো। কিন্তু স্বাধীনতা 54 এর বছর কাছে আমরা পরেও যাব কি না। কমিউনিস্ট পার্টিকে কি আমরা সেই জায়গায় দেখতে পাইলাম? আমি তো বললাম যে এখনো পর্যন্ত তো পারিনি। তাহলে আর আমরা কতদিন নিঃসন্দেহে। অপেক্ষা করবে? না, অপেক্ষা একটু করতেও হবে। কেন তাও বলে দিই, আরেকটা কথা বলি, ধরেন আত্মসমালোচনামূলক কথা বলি। দেখেন, অ্যাকচুয়ালি যদি আপনি ভাবেন, ওইটা বড় আলোচনা হয়ে যায়, তো আমি যাচ্ছি না সেটাই। আপনি মুক্তিযুদ্ধের আগে তো অ্যাকচুয়ালি দেখবেন যে আমরা কিন্তু ওপেন পলিটিক্সই করতে পারি নাই। এবং এর আগে যখন জোট হয়েছে তাতে কিন্তু ছিল নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি। খেয়াল করেন আপনি, 54 যুক্ত ফ্রন্ট থেকে শুরু করুন রায়। তারপরে মুক্তিযুদ্ধের পর আমরা কয়দিন মাত্র কাজ করতে পেরেছিলাম, তখন ইন্টারন্যাশনালই ছিল। তারপর আবার নিষিদ্ধ, আবার কাজ করতে। এবং দেখেন এখন যে সংগ্রাম করছি গণতন্ত্র এবং এটা, আমরা তো আমার কথাও বলতে পারছি না, যেমন চলমান এই রকমের জায়গা। তার মধ্যে আমাদের দল অনেকে ছেড়ে চলে গেল, 93 জানেন। এরপরও এখন যে তরুণ প্রজন্ম অন্য নানাভাবে আমাদের সাথে ছিল, হয়তোবা এটা আমাদের ত্রুটি, আমার ত্রুটি দেখবো, আমি আত্মসমালোচনা করার পক্ষের মানুষ। আমরা নিশ্চয়ই আমাদের আরও বেশি পজিটিভ কোনো বিবেচনা করেছিল, নাইলে এদের অনেককেও তো আমরা ধরে রাখতে পারলাম না। তার মানে আমার যে শক্তি সামর্থ্য, সেইটাকেও তো সংগঠিত করে যে দায়িত্বের কথা বলি, ওইটাও তো আমরা এখনো পর্যন্ত যথাযথভাবে করতে পারিনি। সুতরাং মানুষকে দোষ দেওয়ার আগে আমি নিজে আত্মসমালোচনা করতে চাই। এই জায়গাগুলোকে আমাদেরকে রিভিজিট করতে হবে। তা আমি যার জন্য এবারই শেষ কথা বলি এই রাউন্ডে, যে এইবারের গণ অভ্যুত্থানের পরও যে গণতন্ত্রের পথে হাঁটার যে যাত্রা করেছি, এইটাও আমরা দেখছি যে এটা খুবই কণ্টকান্বিত পথ। এবং এইখানে দক্ষিণপন্থা, উগ্রপন্থা, এটা শুধু বাংলাদেশের কারণেও না, এই সাউথ এশিয়ান পার্সপেক্টিভ, আপনি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ দেখে আমরা একটা কিন্তু খুব কঠিন জায়গার মধ্যে আছি। তাহলে সেই জায়গাকে অতিক্রম করেই আমরা আমাদের নীতিনৈতিক অবস্থান বজায় না রাখতে যদি পারি, তাহলে মানুষের কাছে নীতিহীনতাটাই প্রধান হয়ে যাবে। নীতিনিষ্ঠতা দেখতে পারবে না, তার কোনো ভরসার জায়গা থাকবে না। মানুষকে যেমন ভরসার জায়গা দেব, আমরাও আমাদের এই চলতি ব্যবস্থা পরিবর্তনের জন্য ওইরকম আরো সংগঠিত শক্তি গড়ে তুলে ওইখানে যাওয়াটাকেই আমরা প্রধান কাজ হিসাবে নেব। এইটা আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি। তুষার, আপনার একটা বিষয় থেকে আমরা বলি যে নির্বাচন, যেহেতু আপনাদের কতগুলো আদর্শিক কতগুলো কারণেই আপনারা একটা জোট করেছেন, কিন্তু আপনাদের জোটে একটা বড় ভাঙন আসলো, যেখানে ইসলামী আন্দোলন একটা, আসলে তারা দাবি করছে যে এই জোটটার পেছনে প্রধান মানে যে রূপকার 1-2 জন, তাদের মধ্যে সেই দলটা। আমি সেই দলের একজন নেতার একটা কথা শুনছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে পৃথিবীতে যেই দেশে কোথাও যদি কোনো খ্রিস্টান থাকে, খ্রিস্ট ধর্মের লোক, সেখানেও একদিন ইসলাম আসবে। যদি কোথাও কমিউনিজম থাকে, সেখানেও একদিন ইসলাম আসবে। কিন্তু কোথাও যদি জামাতে ইসলাম থাকে, সেখানে কখনো ইসলাম আসবে না। এই যে ধরেন ধর্মীয় নামের পরিচয় যে দলগুলো এখন ঠিক একজন আরেকজনের এরকম মুখোমুখি হচ্ছে, বিরুদ্ধাচরণ হচ্ছে, এটা কি আসলে আমাদের গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত কি এটা ভালো কিছু হবে কিনা? কারণ এখন আরেক ধরনের কথা হচ্ছে, কেউ কেউ উগ্রবাদের কথা তুলে আনছে, হ্যাঁ, কেউ ধরেন রাষ্ট্রের জন্য একদল আরেক দলকে, মানে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, যেটা আমাদের 54 বছর পরেও এই মানে আসলে এই বিতর্ক শেষ হলো না, এবং আবার নতুন করে পুরনো কাসন্দিগুলো চলে আসছে। সেই সময় আপনারা এনসিপি, মানে আপনারা তো সেগুলোর কোনোটা দায় ভার বা এইটার মাঝখানে এই দলের অংশ না, কিন্তু একটা জোটের অংশ। সেই সময় এই পরিস্থিতিগুলোকে আপনারা মোকাবেলা কিভাবে করবেন? দেখেন, ইসলামপন্থী দলগুলোর মধ্যে অনেক আগে থেকেই আকিদাগত এবং মানে তাদের মধ্যে মতাদর্শিক নানা ধরনের বিতর্ক আছে, এবং এটা তারা সলভ করতে পারেন নাই। সেটার মধ্যে আমরা আসলে ঢুকতে চাই না। তাদের যেমন যে কোটেশনটা আপনি দিলেন, এটা তাদের রাজনৈতিক বিরোধিতা না কিন্তু পরস্পরের, কারণ এই তর্কটা তাদের মধ্যে অনেক আগে থেকেই আছে। এটা নিয়েই কিন্তু তারা জোট করতে প্রথমে তারা জোটটা শুরু করেছে। এখন তাদের এই আকিদাগত বিষয়গুলো বা এই ডিবেটগুলো তারা কীভাবে মানে সুরাহা করবে, সেটা একেবারেই তাদের ব্যাপার। এনসিপি এর মধ্যে ঢুকতে চায় না। আপনিও যদি আমাকে প্রশ্ন করেন যে ইসলামী আন্দোলন এই জোট থেকে বেরিয়ে গেল কেন, সেটা একটা রাজনৈতিক প্রশ্ন, সেটার আমি উত্তর দিতে পারবো। কিন্তু তাদের ওই কে সঠিক
আকিদাগত দিকে কে ভুল, এই তর্কে আমি মনে করি যে না, আমার তো এই প্রশ্ন এটাও ছিল যে একই সাথে যে অবশ্যই যে কেন তারা আপনাদের জোটটা থেকে চলে গেল বলে প্রশ্ন করলাম। জোট চলে গেল অ্যাপারেন্টলি আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সম্ভবত আসন সংক্রান্ত সবাই সন্তুষ্ট হয় নাই, এবং এটা হওয়াটা খুব অস্বাভাবিক না। তার কারণ হলো এই দলগুলো, বিশেষত প্রধান 3-4টা দল এই জোটের, তাদের প্রত্যেকেরই ওই আসনগুলোতে, বিভিন্ন আসনে আপনার এক্সটেন্সিভ কাজ আছে, সাংগঠনিক কাজ আছে। ফলে যখন সমন্বয় করতে গেছে তখন প্রত্যেকেরই কিছু আনকম্প্রোমাইজিং, অনমনীয় জায়গা চিহ্নিত হয়েছে, এবং সেটা প্রত্যেকেই ধরে রাখতে চেয়েছে। কিন্তু আপনি তো সব ধরে রাখতে পারবেন না, সবাইকে কিছু কিছু ছাড় দিতে হয়েছে। এবং এটাও খেয়াল করতে হবে যে ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলাম কিন্তু আগে এই জোটটা এগিয়ে নিচ্ছিল, এনসিপি কিন্তু পরে জয়েন করেছে, একেবারে শেষ দিকে জয়েন করেছে। ফলে তারাও মানে এনসিপি না থাকলে আসন বিন্যাসটা যেরকম হতো, এনসিপি অন্তর্ভুক্ত হওয়ার কারণে পুরনো জোটে যারা আছে তাদেরও কিছু কিছু মানে পছন্দের আসন ছাড় দিতে হয়েছে, কারণ আদারওয়াইজ আপনি কীভাবে অ্যাকোমোডেট করবেন এনসিপিকে। আমার ধারণা এইগুলো নিয়েই মানে একটা সংকট তৈরি হয়েছে, কিন্তু এটা নিয়ে আমি কাউকে দোষ দিতে চাই না। শেষ পর্যন্ত সবাই একসাথে থাকতে পারে না, বিএনপি জোট থেকে অনেকে বেরিয়ে গেছে, এমনকি ওই যে লেবার পার্টি বেরিয়ে গেছে। সবাই সব জায়গায় সবসময় থাকতে পারে না, এবং সবাইকে অ্যাকোমোডেট করাটাও আমাদের চাওয়াটা হচ্ছে সবাইকে অ্যাকোমোডেট করব, কিন্তু অ্যাকোমোডেট করা যায় না। ফলে আমি ইসলামী আন্দোলনের সিদ্ধান্তকে আমার মানে এটা সমালোচনা করতে আমি চাই না। এটা তাদের মানে রাজনৈতিক সিদ্ধান্ত, সাংগঠনিক সিদ্ধান্ত, তারা একক নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে, আমি তাদের প্রতি শুভকামনা থাকবে। কিন্তু আমরা মনে করি যে জোটে যারা আছে তাদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া এবং ছাড় দেওয়ার মানসিকতা, এটা আমরা দেখতে চাই। তো সেটা করেই কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত ছাড় দিয়ে আমাদের অনেকগুলো পছন্দের আসন, বা যেখানে আমাদের খুব ভালো কাজ আছে, কিছু কিছু আসন আমাদেরকে ছাড় দিতে হয়েছে কারণ অন্য জোট সঙ্গীদের প্রেফারেন্স, আবার তারাও আমাদের ক্ষেত্রে দিয়েছে। এটা করেই আমাদেরকে আগাতে হচ্ছে, এবং এটাই আসলে জোট বা আসন সমঝোতা মানেই এটা, যে আপনাকে সবাইকেই সবার জায়গাগুলো কিছুটা ছাড় দিতে হয় অন্যের। আপনি যেমন ধরেন জামায়াত ইসলামের অনেকগুলো আসনে তাদের অনেক ভালো কাজ আছে, কিন্তু সেখানে কিন্তু তারা জোট সঙ্গীদেরকে অ্যাকোমোডেট করার জন্য তাদের অনেকগুলো আসন এখন ধরেন যে আপনার 30টা আসন মেনে নিলেন, আপনাদের তো নমিনেশন পেপার বিক্রি হয়েছিল, বহু নমিনেশন পেপার বিক্রি হয়েছিল, যারা সাবমিট করেছে তারা কি মনে হয় যে এই 30টার বাইরে জাতীয় নাগরিক পার্টি যারা সাবমিট করেছে তারা সবাই উইথড্র করে নেবে? আমরা প্রথম থেকেই বলেছি যে আমরা 300 আসনে ইলেকশন করি বা না করি এটার সক্ষমতা অর্জন করতে চাই। তো সেটা কিন্তু আমরা যে নমিনেশন ফর্ম বিক্রি হলো এবং তার মধ্যে যারা আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন আসনে নির্বাচন করার জন্য, সেখান থেকে এটা পরিষ্কার হয়েছে যে আমাদের 300 আসনে নির্বাচন করার মতো লোক আছে, এবং সেগুলোর তথ্য, ডাটা সমস্ত কিছু আমাদের কাছে আছে। তাদের সাথে যে আমাদের এখন আর যোগাযোগ নাই ব্যাপারটা কিন্তু তা না, তাদেরকে আমরা কারেন্ট সিচুয়েশনটা ব্যাখ্যা করেছি। এবং এরপরে আমরা চূড়ান্ত পর্যায়ের প্রাথমিক মনোনয়ন দিয়েছিলাম 125 জনকে, এবং তার মধ্যেও আবার যখন আমরা জোটে অন্তর্ভুক্ত হয়েছি তখন আমরা 44 জনকে পার্টির প্রত্যয়নপত্র দিয়েছি, যেটা ছাড়া আপনি আসলে পার্টির মার্কারা চাইতে পারবেন না। আপনি দেখবেন যে বিএনপির দলের অনেকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কিন্তু এই গ্রাউন্ডে, যে তারা পার্টির প্রত্যয়নপত্রটা পায় নাই, যেটা পার্টির মহাসচিব সাইন করে থাকেন, কিন্তু তারা গিয়ে দাবি করেছেন ধানের শীষ। ফলে আপনারা 30 জন কি শুধু দিতে পেরেছেন? পরে না, আমরা 44 জনকে আমরা শেষ পর্যন্ত প্রত্যয়নপত্র দিয়েছি, এবং 44 জনের মধ্যে 44 জনেরই মনোনয়নপত্র বৈধ, একজন ছাড়া 43 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। এবং সেখান থেকে নেগোসিয়েশনটাই 30 থেকে 43 এর মধ্যে হবে। প্রাথমিকভাবে 30টা আসনের কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু এখন যেহেতু ইসলামী আন্দোলন এই জোটে নাই, ফলে আমাদের আরো কিছু আসন হয়তো কিছুটা বাড়বে। আপনাকে একই সাথে জিজ্ঞেস করি, আপনাদের একটা বড় স্লোগান ছিল যে নতুন বাংলাদেশ হবে, নতুন বন্দোবস্তের রাজনীতি হবে। হ্যাঁ, আমি যদি আপনাকে বলি যে আপনাদের যে রাজনীতি বা নতুন বন্দোবস্ত যেটাই আপনারা বলছেন, সেটা থেকে কতগুলো মানে সুস্পষ্ট প্রশ্ন তৈরি হয়েছে। যে প্রায় এক বছর হতে যাচ্ছে আপনাদের পার্টি আপনাদের যে প্রধান নাহিদ ইসলাম বলেছিলেন যে স্বচ্ছতার জন্য যে আপনাদের পার্টির ফান্ডিংয়ের বিষয়টা ওয়েবসাইটে প্রকাশ করা হবে, এটা প্রকাশ করা হয়নি। কতগুলো প্রশ্ন খুব ঘুরে ফিরে আসছে এখন, যে হান্নান মাসুদ বলেছিলেন তার যে এলাকার যে সবচেয়ে জীর্ণজরা বাড়িটা তার, এবং তার বাবা একটা নির্দিষ্ট পেশায় চাকরি করেন, এবং বলছে খুব কষ্টে তারা দিনানুপাত করেন। ঠিক এক বছর পার হওয়ার পর হান্নান মাসুদের আরেকটি ইন্টারভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের অপোনেন্টরা এখন তারাই হয়তো তারা প্রকাশ করছে, তারা দেখাচ্ছে। অপোনেন্ট বলছি যারা কিছুদিন আগে এনসিপিতে ছিলেন, তারাই বলছে যে হান্নান মাসুদ একটা ইন্টারভিউ করছে যে তার এলাকায় সবচেয়ে বড় বাড়ি যেটা সেটা হচ্ছে তার, এবং তাদের বিত্তশালী অর্থশালী অবস্থা। এগুলো প্রশ্ন আঙুল দিয়ে তারা তুলছে যে এনসিপি
নেতৃবৃন্দ কি জবাব দেবে, বা এরকমও বলা হচ্ছে যে পার্টির প্রধান নাহিদ ইসলাম যেদিন পদত্যাগ করেন উপদেষ্টা থেকে, সেদিন তিনি বলেছিলেন তার একটি ব্যাংক অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে খুব যৎসামান্য পরিমাণ টাকা আছে, কিন্তু হলফনামায় যেটা দেখা গেল যে 1 বছরে সে যে টাকা দেখিয়েছে, যেটা পরামর্শক, কিন্তু কোন প্রতিষ্ঠানে কিসের পরামর্শক সেটা নিয়েও প্রশ্ন আছে। আপনি একজন পার্টির একজন দায়িত্বশীল পদে থেকে আপনি কি বলবেন এই প্রশ্নগুলো কিভাবে জবাব? দুটো জিনিস, একটা হচ্ছে যে হান্নান মাসুদ বিভিন্ন সময় কখন কি বলেছেন, যেহেতু আমি তার অঞ্চলে যাই নাই, ফলে আসলে তার ওখানকার বাড়ি বা এগুলোর কী অবস্থা সেটা আমি জানি না, এবং এটা তার ব্যক্তিগত মতামতের আমি আসলে উত্তর দিতে চাই না। কিন্তু যেটা আমি তাকে কেন্দ্র করে যে মিডিয়া প্রচারণা দেখেছি, এখানে কিন্তু তার সাথে একটু আমি বলবো ইনজাস্টিস করা হয়েছে। যেমন তার হলফনামায় তিনি উল্লেখ করেছেন যে তার বাৎসরিক আয় 6 লাখ টাকা, কিন্তু এটা তার হলফনামার তথ্য, এটা তারা আমি একটা বলবো আর আপনি কি আরেকটা পাবেন, ব্যাপারটা এরকম না। কিন্তু মিডিয়া এটা অদ্ভুতভাবে মানে সকল মিডিয়া না, কিছু কিছু মিডিয়া লিখলো যে তার বাৎসরিক আয় নাকি তিনি 98 লাখ টাকা দেখেছেন, এটা অ্যাবসলিউটলি মিথ্যা কথা। কিন্তু এটা হান্নান মাসুদ পরবর্তীতে এটার একটা প্রত্যুত্তরও দিয়েছেন, কিন্তু সেগুলো আর অতটা প্রচার হয় না। তো এইটা হচ্ছে যে আপনি কাউকে মানে জবাবদিহির আওতায় আনা, সেটা যেমন জরুরি, একই সাথে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত না করাটা জরুরি। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যে ধরেন যে মিডিয়া এই কাজটা করেছে, আমি নাম বলতে পারতাম কিন্তু আমি ভদ্রতার খাতিরে বললাম না, তারা কিন্তু পরবর্তীতে এটার জন্য দুঃখ প্রকাশ করে নাই। মানে এই যে আপনি একটা ভুল তথ্য দিলেন, মিডিয়ার প্রথম কথা হচ্ছে বস্তুনিষ্ঠতা, কিন্তু সেটা কিন্তু তারা এখানে করে নাই হান্নান মাসুদের ক্ষেত্রে। নাহিদ ইসলামের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি বলবো যে এটা তিনি একটা মানে ব্যাপক ভাবে একটা উত্তর দিয়েছেন, এটাও খুব বেশি খেয়াল করা হচ্ছে না। তিনি যে 16 লাখ টাকা তার আয় দেখিয়েছেন, এটা কিন্তু তার মধ্যে তিনি এই অর্থ বছরের যে অর্থ বছরটা গেল, সেই অর্থ বছরের 7-8 মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটার সেখান থেকে তার মানে বেতন, মাসিক বেতনের যোগফল 11 লাখ টাকা, ওই 16 লাখ টাকার মধ্যে। বাকিটা তিনি একটা ফার্মের কথা উল্লেখ করেছেন, তিনি কোথায় কনসালটেন্সি, তাকে কোথায় কনসালটেন্সি একটা অনারিয়াম জায়গা থেকে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু উল্লেখ আছে। কিন্তু এগুলো ইগনোর করে এমনভাবে প্রচার করা হচ্ছে যে তিনি বলেছিলেন 10,000 টাকা, 10,000 টাকা হচ্ছে তার যে উপদেষ্টা হিসেবে তার যে আয়, তার বাইরে তার স্রেফ 10,000 টাকা ছিল, সেটা তিনি বলেছেন। এখান থেকে কিন্তু তিনি সরে যান নাই। এবং পরবর্তীতে তার যে আপনার বাৎসরিক আয়, সেটা দেখিয়েছেন 16 লাখ টাকা, সেটা হলো যেই অর্থ বছরটা থেকে তিনি এসছেন, যেখানে তিনি 7 মাস নিজে উপদেষ্টা ছিলেন, এবং সেখানে তো তার অবশ্যই মানে সরকারি বেতনই ছিল তো 7-8 মাস আগে। ফলে এই যে প্রেক্ষাপটটা না খেয়াল করে যখন হঠাৎ করে কেউ বলে দেয় যে 16 লাখ টাকার মাসিক আয় কোথায় বা বাৎসরিক আয় কোথায় পেলেন নাহিদ ইসলাম, এটা আমি মনে করি যে ঠিক আমাদের প্রতি জাস্টিস করা হচ্ছে না যখন এইভাবে ফ্রেমিংগুলো করা হচ্ছে। এবং আমি নাহিদ ইসলামের ক্লারিফিকেশন দেখেছি, তিনি পরিষ্কার করে এই প্রশ্নগুলো উত্তর দিয়েছেন, এবং আমি মনে করি যে এগুলো কনভিন্সিং উত্তর। এখন বাকিটা তো তার হলফনামায় আছে, আপনি মিলিয়ে দেখেন। যদি কোনো গরমিল পাওয়া যায়, এগুলো নিয়ে তো চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, গরমিল পাওয়া গেলে অবশ্যই সেটা নিয়ে কথা তোলা যাবে, এবং সেক্ষেত্রে নাহিদ ইসলাম উত্তর দেবেন। কিন্তু যে মিসফ্রেমিংটা বা যে অপতথ্যগুলো এই ইস্যুকে কেন্দ্র করে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলো তিনি উত্তর দিয়েছেন। এবং তারপরে কিন্তু যারা অপতথ্য ছড়িয়েছেন তারা কিন্তু আর দেখাতে পারেন না যে না, নাহিদ ইসলাম এখানে মিথ্যা তথ্য দিচ্ছেন। ফলে আমি বলবো যে প্রত্যেকবারই হলফনামা আসলে প্রার্থীদের হলফনামা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়, এবং সেটা জরুরি। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যারা পাবলিক মানে অফিস হোল্ড করবেন, তাদের আয় ব্যয়ের এবং সার্বিক তথ্যের একটা স্বচ্ছতা থাকা দরকার। কিন্তু এর বাইরে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু এসছে হলফনামারই অন্যান্য দলের, সেগুলো কিন্তু আর খুব বেশি অন্য দলের নিয়েও কথা হয়েছে। আপনাদের সতীর্থ এক সময় রাজপথে আপনাদের আন্দোলনের সহযাত্রী মাহফুজ আলম সর্বশেষ পদত্যাগ করার পরে তিনি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিলেন। তার প্রত্যেকটি পোস্ট সে উপদেষ্টা থাকাকালেও যে পোস্ট দিচ্ছে সেগুলো সাথে সাথে খুব আলোচনা তৈরি হতো, এবং উনি কী কারণে যেন আবার এগুলো ডিলিটও করতেন। হ্যাঁ, তো এটা তিনি বললেন যে আপনাদের যে রাজনীতি, এই এনসিপির সরাসরি বলতে এনসিপির যে অবস্থান, এটার সাথে তিনি একমত না, এই এনসিপির সাথে তিনি যাবেন না, থাকবেন না। এবং পরবর্তীতে আরেকটা পোস্ট দিলেন যে আরেকবার নতুন করে ভাবতে হবে, আবার নতুন করে জাগতে হবে। তার মানে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেভাবে আপনাদের সাথে যোগ দিলেন, মাহফুজ আলমের সাথে আপনাদের সীমারেখাটা এখানেই টেনে দিয়েছেন তিনি, এই তো? যেহেতু তিনি নতুন রাজনৈতিক একটা উদ্যোগের কথা বলছেন, তার মানে তো অবশ্যই তিনি সেটা নিয়েই থাকবেন। এবং এই ক্ষেত্রে এই স্বাধীনতা সবার আছে, মানে গণ অভ্যুত্থানের সবাইকে যে এক জায়গায় থাকতে হবে ব্যাপারটা তা না। এর বাইরে তার সাথে আমাদের যে ব্যক্তিগত সম্পর্ক, মানে ওই একই সার্কেল বা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একসাথে পড়েছেন, সেগুলো তো থাকবে, সেগুলোর সেই যোগাযোগ হিউম্যান টু হিউম্যান যে কানেকশন সেটা থাকবে। তিনি একটা আলাদা রাজনৈতিক
এনসিপির সাথে তার আপাতত এনসিপির কারেন্ট যে পলিটিক্যাল পজিশন, এটা তার জুৎসই মনে হচ্ছে না, পছন্দ হচ্ছে না, তিনি আরেকটা জায়গায় যাচ্ছেন। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আমি মনে করি এটা, এবং আমাদেরকে তাকে এই স্বাধীনতাটা দেওয়া উচিত যে তিনি তার মতো করে করবেন, এবং যদি বেটার কিছু করতে পারেন, বাংলাদেশের মানুষ যদি সেখানে তাকে সমর্থন এবং আস্থা জানায়, তাহলে সেটা বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাবে। এটা তো একটা কনস্ট্যান্ট ফাইট। একটা গণতান্ত্রিক দেশে আমরা কিন্তু সবসময় চাই যে বহুদলীয় গণতন্ত্র কথাটা শুধু মুখে মুখে বললে হবে না, আসলেই বহুদলীয় গণতন্ত্রের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। ওই আরপিও একটা চেঞ্জ করার পরেই যেটা আমরা দেখতে পেলাম এই সাম্প্রতিক সময়ে, যে অনেক দল বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু বহুদলীয় গণতন্ত্রের জন্য ভালো না, এটা একটা মাৎসর ন্যায়। বরং তরুণরা নানাভাবে, যদি সবাইকে এক দলে আসার দরকার নেই, সেন্টার টু লেফট টু রাইট, এই যে একটা স্পেকট্রাম, এখানে যদি মিনিমাম কতগুলো লিবারাল ভ্যালুজের ব্যাপারে আমরা একমত হই এবং আলাদা আলাদা দলে থাকি, আলাদা আলাদা প্ল্যাটফর্মে থাকি, তাতে কিন্তু অসুবিধা নেই। আবার কিছু কমন প্রশ্নে আমরা এক হয়ে যাব। স্যার, মানে আপনার কি মনে হয় যে আপনার দল এবং আপনার জোট নির্বাচনে কতটা এগিয়ে আছে বা কতটা পিছনে আছে? বেশ ভালো এগিয়ে আছে, এবং এই জোট করার পরে মানুষের মধ্যে একটা আলাদা করে এটার ব্যাপারে একটা আগ্রহ তৈরি হয়েছে, এটা আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। বিশেষত আমি আমার অঞ্চলে বলতে পারি যে এখানে মানুষ একটা পরিবর্তন চাচ্ছে, এবং যে কমিটমেন্টটা এই জোট দেখাচ্ছে, এখনো পর্যন্ত তো সব কথাই তো মৌখিক, ভার্বালি আমরা কিছু কথা বলছি আমরা এইভাবে করবো, এভাবে করবো, তো সেগুলো আমাদেরকে একটা লিপিবদ্ধ জায়গায় আনতে হবে এবং এনে সেই স্বপ্নটা দেখাতে হবে, এবং এটা যারা অবজারভার, যারা ওয়াচডগ, তাদেরকে নিশ্চিত করতে হবে যে এরা সেখান থেকে সরে যাচ্ছে। বিভিন্ন জরিপ, প্রত্যেকটা জরিপেই দেখা যাচ্ছে বিএনপি এগিয়ে আছে। কিছু জরিপে, সম্প্রতি একটা জরিপে কাছাকাছিও দেখা গেছে। বিএনপি বড় দল হিসেবে তারা একটু এগিয়ে থাকবে, এতে তো কোনো আশ্চর্য কিছু নাই, কিন্তু সামনের যে আপনার আনুষ্ঠানিক ভোটের প্রচারণাটা যখন শুরু হবে, তখন কোন দল কি বলে, কি বক্তব্য নিয়ে সামনে আসে, সেটার উপর কিন্তু মানে ভোটের, মানুষের ভোট দেওয়ার সিদ্ধান্ত এক সপ্তাহ আগ পর্যন্ত মানে আপনি চূড়ান্ত কথা বলতে পারবেন না। ফলে ডেফিনেটলি আমি অবশ্যই আশাবাদী যে এই জোট ভালো করবে, সেজন্য আমরা এই জোটে অংশ হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী কোনো সরকার এত দাবির মুখে কখনো পড়েছে বলে মনে হয় না। কিছু দাবি মেনে নিয়েছে সরকার। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ছাত্ররা, আমাদের স্টুডেন্ট যারা ইন্টারমিডিয়েট এবং বিশেষ করে কলেজ স্টুডেন্টদের আমরা দেখছি, তাদের দাবি দাবা নিয়ে তারা একটা নির্দিষ্ট পরিমাণ সময় দেওয়ার পর রাস্তায় নেমে যাচ্ছে, এবং এমন রাস্তাগুলি নামছে যেখানে আপনার পুরো রাজধানীর জনজীবন বিপন্ন বা থমকে দাঁড়াচ্ছে। প্রথম দিকে সরকার নানাভাবে নেগোশিয়েট করেছে, কথা বলেছে এবং একটা দায়িত্ব নিয়ে একটা সমাজে, কিন্তু এখন সরকারের শেষ সময় হলো কিনা জানি না, এই কারণেই কিনা যে গত কয়েকদিন থেকে, যে গত একটা সপ্তাহ হয়ে গেল এবং আগামী কালকের পর থেকে আবার একই রকম, মানে আগামী রোববার সোমবার থেকে আবার শুরু হবে প্রোগ্রাম জারি না হলে। স্টুডেন্টদের আন্দোলনের রাস্তা, মানে জায়গা শুধু রাস্তা যে শুধু নয়, তাদের ক্যাম্পাস বা সরকারি প্রতিষ্ঠান বা যেখানে দাবি জানাতে হয়, সেই এই কথাটা বলার মতো কেউ নাই। কেন এই পরিস্থিতি, কেন আসলাম আমরা? না, একটা আমি ছোট ছোট একটা মন্তব্য করি। প্রথমে একটা বলি যে দেখেন, প্রথমে যেভাবে মাঠে নেমেছে, আমি এই নামাটাকে অন্যায় দেখছি না, কারণ দীর্ঘদিন তো কথা বলতে পারে নাই মানুষ, তার দাবিদা উত্থাপন করতে পারে নাই, এটাই। এবং এটা বললে অবশ্য কেউ কোশ্চেন করতে পারেন কি একেবারেই পারেনি, আমি বলবো যে না, একেবারেই পারেনি তা না, কিন্তু একটা অন্য উপসর্গ দেখেছিলাম, খালি আমি সময়ের বিবেচনা খালি তুলে রাখি, মানে ইনফরমেশন দিয়ে। আগে ছিল একটা মুভমেন্টের কিন্তু একটা হিসাব আছে, এবং আপনি শ্রম আইনেও সেই হিসাব আছে, সেইভাবে করতে হয়। আমি ছাত্রদের কথা বলছি না, জেনারেল বললাম। সেইটার বাদে একসময় মনে হয়েছিল খালি একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা, তাহলে হয়ে যাবে। আমাদের কাছে আসতো যে ভাই টেলিভিশনে যান একটু বলেন, তাতে হয়ে যাবে। মুভমেন্ট করে দাবি আদায় করেন, তা না, আমি আগের কথা বলছি। এইবার যেটা হলো, দীর্ঘদিন কথা বলতে পারেনি, সুযোগটা নিল, আর প্রথম দিকে সরকার এমন নির্মোহ অবস্থান নিল যার জন্য এই প্রবণতা কিন্তু বাড়তে থাকলো। কিন্তু দরকার যেটা ছিল, শেষে এসে বলছিল যে কার কি বক্তব্য আমাদেরকে বলো। এটা আমরাও বলেছিলাম সরকারকে যে আপনারা বলেন কার কি বক্তব্য, ভালোভাবে শোনেন, শুনে আপনারা বলেন যে আমি অন্তর্বর্তীকালীন সবটা পারবো না, যতটুক পারি করি, বাকিটা রিকমেন্ডেশন করে যাব। তারা এই পথটা নেয় নাই, যার জন্য কিন্তু নিজেরাও একটা আজকের এই সংকটে পড়ে গেছে। এটা হচ্ছে জেনারেল মন্তব্য। আমরা ছাত্রবাহীদের যেটা দেখলাম, এইটা বিশেষ করে ঠিক এই মুহূর্তে যেটা করছে খুবই অনাকাঙ্ক্ষিত। আমি কোনো অন্য ব্যাখ্যায় যাচ্ছি না, তার কি বলবো যে দাবি ঠিক আছে কি নাই, এটা নিয়ে নানা বিতর্ক আছে, আমি সে বিতর্কের মধ্যে ঢুকলাম না। আরেকটা বিতর্ক আছে এখন ইলেকশনকে সামনে রেখে, এ ধরনের কেউ তাকে নামিয়েছে কিনা, বা অনেকে না জেনেও এমন কাজ করছে যা কোনো কিছুকে ক্ষতি করবে কিনা, আমি সেটা আলোচনা করছি না। কিন্তু এটা যে খুবই ক্ষতি হচ্ছে সাধারণ, মানে যেভাবে তারা হুটহাট করে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যেসব জায়গায় যাচ্ছে, তাতে ঢাকা সিটি অচল শুধু না, বিশেষ করে
কি বলবো যে শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে এইগুলো হচ্ছে হাসপাতাল এরিয়া, ওখানে হাসপাতালের, এবং মানুষের মধ্যে যে অনীহাটা বাড়ছে এটা কিন্তু আরো ক্ষতিকর। তাতে কিন্তু এই ক্ষতিকরটা হবে এই যে এত রক্তক্ষয়ী যে গণ অভ্যুত্থান হলো, বরঞ্চ কেউ কোয়ারে তাহলে হইলোটাকে এই ব্যাটারা এই করছে, মানে আমি বলছি কি যে নেগেটিভ জায়গাগুলো সামনে আসছে। তা আমি মনে করি, আমরা মনে করি যে সরকারকে একেবারে খুবই ধৈর্য ধরেই যতটুকু আছে তাদের সাথে আলোচনা করে এই জায়গা থেকে নিবৃত্ত করা দরকার, এবং তার যে রিকমেন্ডেশন বা যদি কিছু করার থাকে সেটা করা দরকার। কিন্তু এখন সাধারণভাবে নির্বাচন ঘোষিত হয়ে যাওয়ার পরে কিন্তু কোনোটা আর করার কিছু নাই। কিন্তু এই সরকার তো অদ্ভুত সরকারও বটে, দেখবেন অনেক কিছু করতেছে। একটা দেখলাম শেষেও কাল না কবে যেন দেখলাম যে বিমানে আবার কয়জনকে, 3জনকে পরিচালক নিয়োগ, যাই না, মানে আসলে কেন শেষ মুহূর্তে এটা দরকার নেই। তাহলে এইটা যখন করবে সরকার, না তাহলে এইটা যখন করবে, একটা নির্বাচন চলে আসলে নির্বাচন কমিশন এরা রুটিন কাজ করবে, তার বাইরে যখন এটা শো করে তখন তো কেউ এসে আরেকটা দাবি করতে পারে। তার মানে যে নিজে নিজেই সংকট তৈরি করতেছে। আমার পরিষ্কার বক্তব্য যে এই ধরনের কোনো ঘটনা যেন 12 তারিখের নির্বাচনের উপরে কোনো প্রভাব না ফেলে, জনজীবন যাতে অতিষ্ঠ না হয়, তার জন্যই দায়িত্ব নিয়ে সরকারকে মানে খুবই ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ। এটাই মূল। তুষার, আপনার কি মনে হয় এই যে স্টুডেন্টদের এই মুভমেন্টগুলো এটা কিভাবে এখন সব দাবি যারা নিয়ে নামছেন তারা সবাই স্টুডেন্ট না, কিন্তু স্টুডেন্টরাও নেমেছেন। অনেকগুলো আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনই যৌক্তিক এরকম বলা যাবে না। একটা বড় কারণ হচ্ছে যে আগের, যেটা প্রিন্স ভাই বলেছেন একেবারেই সঠিক, যে আগে নামা যেত না। হ্যাঁ, ফলে এখন সবাই সবার সব ধরনের দাবি যে এখনই বাস্তবায়ন করতে হবে নিয়ে নেমে পড়েছে। এবং এই সরকার যেহেতু মানে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এগুলোর উপরে বল প্রয়োগ করে নাই, ফলে সবাই দেখেছে যে আচ্ছা হুট করে নেমে শাহবাগ বন্ধ করে দেওয়া যায়। এটা একটা ব্যাড প্রেসিডেন্স ক্রিয়েট হয়েছে আমি বলবো। কারণ শাহবাগ একটা খুবই মানে ব্যস্ততম জায়গা, এখানে এটার সাথে অনেকগুলো স্ট্র্যাটেজিক জায়গার সাথে এটা একটা সংযোগের জায়গা, কিন্তু এটা বারবার বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। এবং যে কথাটা তারা শেষে এসে বলেছেন সরকার, যে আপনারা আর কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন না, পরবর্তী সরকার বাস্তবায়ন করবে, আপনাদের খুব আর্জেন্ট কিছু থাকলে আমাদের কাছে লিখিত নিয়ে আসেন। এটা শুরুতেই বলা দরকার ছিল, এবং অনেকগুলো আন্দোলন আমার কাছে মনে হয়েছে এটা শুধুমাত্র সরকারকে বিব্রত করার জন্য নামা। কারণ যখন তারা এটা বলেছেন তারপরেও কিন্তু আমরা দেখেছি নাম আপনি প্রথমে না আপনি সরকারের কাছে যাবেন, সেখানে যদি রেসপন্স না পান, সরকার শীতলতা দেখেন, সরকার যদি এটা দাবি মানতে না চায়, তখন আমরা রাস্তায় নামবো। এটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র। কিন্তু আপনি শুরুই করছেন রাস্তায় নেমে, এটা কখনোই কাম্য না, সঠিক বা কাম্য আচরণ আমাদের কাছে মনে হয় নাই। এবং এর ফলে কিন্তু মানুষ জনভোগান্তি তৈরি হয়েছে। ফলে আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, কিন্তু আপনি যদি আন্দোলন করতে গিয়ে মানুষের ভোগান্তি তৈরি করেন, তখন কিন্তু মানুষ মানে সেই আন্দোলনটা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, ফিরিয়ে নেয় মানুষ। আমরা আশা করব যে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থা এবং স্টুডেন্ট সবাই এটা বুঝবেন এবং নিশ্চয়ই দায়িত্বশীল আচরণ সবার পক্ষ থেকে করবেন। দর্শক, আজ এরই সাথে শেষ করছি আমাদের আজকের বলা না বলা। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো এক অতিথির সাথে।